গত ক্লাসে আমরা আলোচনা শুরু করেছিলাম প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দিয়ে। তো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অলরেডি একটা শিট আমি আপনাদের সাথে শেয়ার করেছি, ওটা থেকে মূলত আজকে আলোচনা করব। তো গত ক্লাসে আমরা বলেছিলাম যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের দুটো টাইপ আছে, একটা ডিসক্রিট আর একটা হচ্ছে কন্টিনিউয়াস। তো ডিসক্রিট যেটা, সেখানে হচ্ছে আমাদের যে নাম্বার অফ আউটকামস আমাদের এক্সপেরিমেন্টে সেটা হচ্ছে ফাইনিট, মানে একটা নির্ধারিত বা সীমিত সংখ্যার মধ্যে থাকে, মানে যেটা আমরা গণনা করতে পারি। হ্যাঁ। আর কন্টিনিউয়াস এর মধ্যে মানে হচ্ছে ওখানে ইনফিনিট টাইপ অফ কনজিকিউটিভ ভ্যালু হচ্ছে থাকে। একটা মিনিট। ফোন দিলে তুমি কথা। ওকে। দুঃখিত, আসলে একটা কল আসছিল, এমন একটা সমস্যা। আচ্ছা আচ্ছা, যাই হোক। তো ডিসক্রিট মানি হচ্ছে এখানে ফাইনিট নাম্বার অফ আউটকাম থাকবে, আর কন্টিনিউয়াস হলে হচ্ছে ইনফাইনিট নাম্বার অফ পসিবল ভ্যালু সেখানে থাকবে। তো ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের মধ্যে কিছু আমাদের এটার ক্যারেক্টারিস্টিক্স আছে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে প্রথমে ডিসক্রিটের যে প্রথম যে আমার ক্যারেক্টারিস্টিক, সেটা হচ্ছে নাম্বার অফ ফাইনিট আউটকাম থাকবে, মানে যে আউটকামটা আমরা পাবো সেটার পরিমাণ হবে, সেটা হবে ফাইনিট। তারপরে হবে আমরা এখানে ইন্ডিভিজুয়াল ভ্যালুকে আমরা অ্যাড করতে পারবো, অ্যাড করে আমরা যে প্রবাবিলিটা যে যে প্রবাবিলিটিটা আছে সেটার ইন্টারভ্যাল আমরা এক্ষেত্রে বের করতে পারবো। এক্ষেত্রে আমরা এই যে প্রবাবিলিটি যে ভ্যালুটা আছে সেটাকে আমরা টেবিল আকারে অথবা গ্রাফ আকারে কিংবা পিস ওয়াইজ ফাংশন আকারে আমরা প্রকাশ করতে পারবো। আর এখানে এক্সপেক্টেড ভ্যালু আমরা যদি পাওয়ার চেষ্টা করি এক্ষেত্রে, তাহলে অনেক ক্ষেত্রে এক্ষেত্রে এক্সপেক্টেড ভ্যালু পাওয়াটা কষ্টকর বা চ্যালেঞ্জিং হতে পারে, অথবা এটা আনঅ্যাটেনেবল হতে পারে। তারপর এখানে আমরা নর্মালি এক্ষেত্রে হচ্ছে বার গ্রাফ আমরা ইউজ করে থাকি। বার গ্রাফ হচ্ছে এমন এক ধরনের গ্রাফ যেখানে হচ্ছে লাইনের মাধ্যমে মূলত বার্স লাইন আপ ওয়ান আফটার আনাদার এরকম করে থাকে। তো ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের কিছু এক্সাম্পল হচ্ছে ডিসক্রিট ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, বের্নোলি ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন অ্যান্ড পয়সো ডিস্ট্রিবিউশন। তো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন দিয়ে আমরা প্রথমে শুরু। ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের গ্রাফটা হচ্ছে অনেকটা এরকম। তো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের মানে গ্রাফটা, যে এই মিনটা হচ্ছে সেটা, বা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন কোন একটা ডিস্ট্রিবিউশন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন আমরা সেটা কিভাবে বুঝতে পারি? এটা আমরা বুঝতে পারি এভাবে, যে যখন যে আউটকাম গুলো থাকে তখন সেগুলো ইকুয়ালি লাইকলি হয়। আমাদের যে ডিস্ট্রিবিউশন থাকে সেই যে একটা ডিস্ট্রিবিউশন, যে ডিস্ট্রিবিউশন আউটকাম গুলো ইকুয়ালি লাইকলি, তখন আমরা সেটাকে বলি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। তো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাদের গ্রাফটা দেখেন এরকম হয়ে থাকে, হরাইজন্টাল অ্যাক্সিসের সমান্তরাল হয়ে থাকে। তো এক্ষেত্রে আমরা নর্মালি যে নোটেশনটা ইউজ করে থাকি, ওয়াই অ্যাপ্রক্সিমেট ইউ কমা এ বি, এখানে আমরা এটাকে অল্টারনেটিভ এভাবে বলতে পারি, ইফ দ্য ভ্যালুস আর ক্যাটাগরিক্যাল উই সিম্পলি ইন্ডিকেট দ্য নাম্বার অফ ক্যাটাগরিজ ওয়াই ইজ ইকুয়াল টু ই এ। তো এই ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে আমাদের আউটকাম গুলো থাকে সেগুলো ইকুয়ালি লাইকলি হবে, এবং যে বারগুলো আছে সেগুলো ইকুয়ালি টল হবে। যেমন আমাদের এখানে যে বারগুলো আছে সবগুলার লম্বা, টল মানে টলনেস একই কিন্তু সেম, কেউ কারো থেকে বড় কিংবা ছোট না। আর এখানে এক্সপেক্টেড ভ্যালু এবং যে ভ্যারিয়েন্স, এই ক্ষেত্রে আমরা যদি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন এক্সপেক্টেড ভ্যালু বা ভ্যারিয়েন্স দেখি, তাহলে আসলে তাদের কোনো প্রিডিক্টিভ পাওয়ার কিন্তু নেই। তো এই ক্ষেত্রে এক্সাম্পল কি হতে পারে? এক্সাম্পল হতে পারে, এটার উত্তর এক্সাম্পল হচ্ছে যে লুডোর যে ঘুঁটি, লুডোর চাল একবার যদি আপনি চালেন, তাহলে হচ্ছে ছয়ের মধ্যে যে কোনো একটা সংখ্যা উঠবে, মানে আউটকাম অফ রোলিং আ সিঙ্গেল ডাই। আর এখানে আমরা নর্মালি ওফেন ইউজড ইন স্ল্যাপলিং অ্যালগোরিদম ডিউ টু ফেয়ারনেস, আমরা নর্মালি আপনার ঘুটির ক্ষেত্রে এটা ইউজ করে থাকি। আবার এরকম হতে পারে কয়েন যদি আপনি টস করেন, কয়েন টসের ক্ষেত্রেও কিন্তু যে কোনো এক সাইড হচ্ছে আপনার পড়তে পারে।
তারপর হচ্ছে বের্নৌলি ডিস্ট্রিবিউশন, এটাকে বের্নৌলি ডিস্ট্রিবিউশন বলে থাকে। বের্নৌলি ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে যে আমার এখানে একটা সিঙ্গেল টাইল থাকবে এবং এই সিঙ্গেল টাইলটার দুইটা পসিবল আউটকাম হতে পারে, হয় সাকসেস না হয় ফেলিউর। তো এই ধরনের ডিস্ট্রিবিউশনকে আমরা বলে থাকি বের্নৌলি ডিস্ট্রিবিউশন। তো বের্নৌলি ডিস্ট্রিবিউশনের ইয়েটা হচ্ছে ওয়াই এক্সপোক্সিমিলের বাউন্ডারি পি, পি মানে এটা হচ্ছে প্রবাবিলিটি। তো এক্ষেত্রে আমাদের এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে পি এবং ভ্যারিয়েন্স হচ্ছে পি মাল্টিপ্লাই বাই 1 - পি। তো এটার একটা এক্সাম্পল হচ্ছে যে ধরেন টু ফলস যে কোশ্চেন একটা সময় কম্পিটিশন গুলোতে বা যারা আইএলটিএস দেন সেখানে টু ফলস কোশ্চেন থাকে, হ্যাঁ। তো টু ফলস কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু পসিবিলিটি দুটোই হতে পারে। একটা হয় সেই যে স্টেটমেন্ট দেওয়া আছে সেটা হয় টু হবে, না হয় হচ্ছে ফলস হবে। তো এই ধরনের সিচুয়েশনে নর্মালি বের্নৌলি ডিস্ট্রিবিউশন হচ্ছে ইউজ করা হয়। এরপর হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে আইডেন্টিক্যাল বের্নৌলি ইভেন্টস ইজ কল্ড বাইনোমিয়াল। যদি আপনার একটা ইভেন্ট থাকে যে ইভেন্টটা বের্নৌলি ইভেন্ট, বের্নৌলি ইভেন্ট মানে হচ্ছে এমন এক ধরনের ইভেন্ট যেটা দুইটা পসিবল আউটকাম আছে, সে ধরনের ডিস্ট্রিবিউশনকে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বলে থাকি। হুম। তো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এটা হয়ে থাকে যে আপনি যদি একটা কয়েন 10 বার যদি ফ্লিপ করেন, 10 বার যদি কয়েন টস করেন, সে 10 বারের মধ্যে কতবার হেড আসলো বা টেল আসলো, এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে আমরা বলে থাকি যে এটা হচ্ছে বাইনোমিয়াল আমাদের ডিস্ট্রিবিউশন। তারপর হচ্ছে পয়সো ডিস্ট্রিবিউশন। পয়সো ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে when you want to know the likelihood of a certain event occurring, আপনার একটা ধরেন নির্ধারিত একটা টাইম ইন্টারভেল আছে, তাহলে নির্ধারিত একটা সময় আছে, সেই সময়ের মধ্যে কোন ইভেন্ট কোনো ঘটনা ঘটার সম্ভাবনা কতটুকু, সেক্ষেত্রে পয়সো ডিস্ট্রিবিউশন ইউজ করা হয়। যেমন আমরা যদি বলি যে আগামী 10 বছরের মধ্যে পৃথিবী তলিয়ে যেতে পারে গ্রিন হাউসের কারণে, তাহলে এটা এক ধরনের পয়সা ডিস্ট্রিবিউশন মতো, কারণ আমরা এখানে একটা টাইম ইন্টারভ্যাল বলতেছি এবং বলতেছি যে এই টাইমের মধ্যে একটা সার্টেন ইভেন্ট ঘটবে, তার মানে এটা পয়সা ডিস্ট্রিবিউশনের মধ্যে পড়ে। তো পয়সা ডিস্ট্রিবিউশনের নোটেশনটা হচ্ছে এরকম, ওয়াই এক্সপ্রেসে পিও পয়সা ইকুয়াল টু ল্যামডা। আমরা নর্মালি এটা ইউজ করে থাকি টু ডিটারমাইন হাউ লাইকলি এ স্পেসিফিক আউটকামস ইজ, অথবা নোয়িং হাউ অফেন দ্য ইভেন্ট ইউজুয়ালি ওকার, সেক্ষেত্রে আমরা নর্মালি এই পয়সা ডিস্ট্রিবিউশনটা ইউজ করে থাকি। তারপর হচ্ছে আমাদের কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। দেখেন, কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা বলেছি যে ইনফিনিটলি মেনি কনজিকিউটিভ ভ্যালু বা কনজিকিউটিভ পসিবল ভ্যালু আমাদের হচ্ছে থাকে, তাকে আমরা বলতেছি কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। তো কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের কিছু বৈশিষ্ট্য আছে। প্রথম যে বৈশিষ্ট্য আছে যে অবশ্যই যে আমাদের যে ভ্যালুগুলো আছে সেগুলো হচ্ছে ইনফাইনিটলি কনজিকিউটিভ পসিবল ভ্যালুস, এবং এক্ষেত্রে আমরা যে ইন্ডিভিজুয়াল যে ভ্যালুগুলো আছে সে ভ্যালুগুলোকে অ্যাড করে একটা ইন্টারভাল তৈরি করতে পারবো না। তারপর হচ্ছে এবং এক্ষেত্রে আমরা আমাদের যে ভ্যালুটা মানে প্রবাবিলিটিটা আছে সেটাকে গ্রাফ কিংবা একটা কন্টিনিউয়াস ফাংশনের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারবো, তবে এক্ষেত্রে কোনো প্রকার টেবিল আমরা হচ্ছে ইউজ করতে পারবো না। তো কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের মধ্যে প্রথমে যে ডিস্ট্রিবিউশন সেটার নাম হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। এই নর্মাল ডিস্ট্রিবিউশন আর একটা নাম হচ্ছে গসিয়ান ডিস্ট্রিবিউশন, অথবা অনেকে এটাকে বলে থাকেন বেল শেপ ডিস্ট্রিবিউশন, বা অনেকে বলে থাকেন বেল কার্ভ। কারণ এই যে কার্ভের আকৃতিটা আমরা দেখতেছি এটা অনেকটা আপনার সাইকেলের বেলের মতো, এখানে এটাকে অনেকটা বেল কার্ভ অনেকে বলে থাকেন, বা গসিয়ান ডিস্ট্রিবিউশনও বলে থাকেন। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং এর বইগুলোতে ওরা এটাকে গসিয়ান ডিস্ট্রিবিউশন বলে, বাট এটা নর্মাল ডিস্ট্রিবিউশনই। ওকে। তো নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যেটা হচ্ছে ইট রিপ্রেজেন্টস এ ডিস্ট্রিবিউশন দ্যাট মোস্ট ন্যাচারাল ইভেন্টস ফলো, যেটা হচ্ছে ন্যাচারাল ইভেন্টের ক্ষেত্রে নর্মাল ডিস্ট্রিবিউশনটা ফলো করা হয় সবচাইতে বেশি। তো আমরা এখানে বলে থাকি ওয়াই এক্সপ্রক্সিমেট মিউ সিগমা স্কোয়ার, এটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। এক্ষেত্রে নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাদের একটা গ্রাফ থাকে, যে গ্রাফটা হয়ে থাকে আমাদের বেল শেপড, এবং বেল শেপটের ক্ষেত্রে আমাদের এখানে এটা সিমেট্রিক হয়ে থাকে এবং এটা থিন হচ্ছে, টেল হচ্ছে থাকে, এই যে টিন এখানে এটার কথা বলা হয়েছে। তো নর্মাল ডিস্ট্রিবিউশনটা নর্মালি আমরা যদি বলি যে আপনার একটা বনে যে কতগুলো আপনার এনিমেল আছে, সেক্ষেত্রে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন বলতে পারি, এটার একটা নর্মাল ডিস্ট্রিবিউশন আছে। আবার অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় যে কিছু কিছু পরীক্ষার ক্ষেত্রে তারা বিশেষ করে আইএলটি, আইএলটিএস, জিম্যাট এই ধরনের পরীক্ষাগুলোর ক্ষেত্রে তারা নর্মালি স্কোরটাকে ডিস্ট্রিবিউট করার চেষ্টা করে থাকেন। তো সেক্ষেত্রে হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করা হয়। এবং নর্মাল ডিস্ট্রিবিউশনের যে ভ্যালুটা আছে, ভ্যালুটা আমরা বের করার জন্য স্ট্যান্ডার্ডাইজ করে সেটার জন্য আমরা জেড টেবিল হচ্ছে ইউজ করে থাকি। তো স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন এখানে এটার একটা জেড ভ্যালুর এক্সাম্পল দেওয়া আছে।
এটা আমরা এখন দেখার দরকার নেই, পরে দেখলে চলবে। তারপর হচ্ছে আমাদের স্টুডেন্ট টি ডিস্ট্রিবিউশন, এটাও এক ধরনের নর্মাল ডিস্ট্রিবিউশন, বাট এইটা হচ্ছে স্মল স্যাম্পল সাইজের ক্ষেত্রে। আপনার যদি স্যাম্পল সাইজ ছোট হয়ে থাকে বা কম হয়ে থাকে, তখন সেক্ষেত্রে আমরা এই ধরনের নর্মাল স্টুডেন্ট টি ডিস্ট্রিবিউশন ইউজ করে থাকি। তারপর হচ্ছে কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন। কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন এটাও সচরাচর ইউজ করা হয়, এবং এই ক্ষেত্রে আমাদের যে গ্রাফটা থাকে এটা দেখেন একটু স্কিউড থাকে, এবং স্কিউনেরটা রাইট সাইডে মানে একটু হেলানো অবস্থায় থাকে, এবং হেলানোর অবস্থাটা অনেকটা রাইট সাইড কিংবা ডান পাশে এই জিনিসটা বেশি থাকে। এবং এই যে গ্রাফটা যেটা দেখতেছি এটা সিমেট্রিক অবস্থায় হচ্ছে আমাদের থাকে। আমরা নর্মালি যে কোনো গুড টেস্ট অফ গুডনেস অফ ফিস্ট, এটা আমরা গুডনেস অফ ফিস্ট ফিট টেস্ট করার জন্য, এবং আমরা এই ধরনের ডিস্ট্রিবিউশন কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন হচ্ছে ইউজ করে থাকি। এবং এক্ষেত্রে আমাদের একটা টেবিল অফ নোন ভ্যালু আমরা ইউজ করে থাকি, এটাকে বলা হয় কাই স্কোয়ার টেবিল। তারপর হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন নর্মালি হচ্ছে যেগুলো অবজার্ভড ইন ইভেন্টস উইথ সিগনিফিকেন্টলি চেঞ্জ আর্লি অন, যে ইভেন্টগুলো আসলে সিগনিফিকেন্টলি খুব ব্যাপকভাবে পরিবর্তিত হয় তাদের প্রথম অবস্থার দিকে, সেক্ষেত্রে আমরা একটু একটা সেকেন্ড দাঁড়ান। আসলে ওই যে তেইশের অবস্থায় যেটা হচ্ছে যে অনেকেই হচ্ছে মেসেজ টেসেজ করতেছে, এটা আমি অফ করে রাখি। মানে যা অবস্থা আসলে পুরোপুরি একটা বাজে অবস্থা। গত ইয়াতে আমার হচ্ছে এই 2 দিন আগে দুইটা ফ্রেন্ড মারা গেল, এক বড় ভাই সহ। এটা খুবই বাজে অবস্থা আসলে। যাই হোক, এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে হচ্ছে ইজ ইউজুয়ালি অবজার্ভড ইন ইভেন্টস হুইচ সিগনিফিক্যান্টলি চেঞ্জ আর্লি অন। তো এক্ষেত্রে আমরা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে ইউজ করে থাকি। এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে ওপেন ইউজ ডাইনামিকলি চেঞ্জিং ভ্যারিয়েবল, যে ভ্যারিয়েবল গুলো খুব ঘন ঘন চেঞ্জ হয়, সেক্ষেত্রে আমরা আপনার এই ধরনের যে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে আমরা ইউজ করে থাকি। এটা মানে পিছনে চলে গেছে, চাপ পড়ে। হুম। হ্যাঁ, এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে আমরা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন ইউজ করে থাকি, এবং এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনটাকে আমরা নর্মালি এই ধরনের ভ্যালুগুলোকে ট্রান্সফর্ম করতে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের ন্যাচারাল লগারিদম আমরা হচ্ছে ইউজ করে থাকি। তো নর্মালি এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনগুলো কোথায় ইউজ করা হয়, যেমন আমরা যদি বলি যে ওয়েবসাইটে, একটা ওয়েবসাইটে কত মানুষ ভিজিট করতেছে, অথবা তো একটা ব্লগে কত মানুষ ভিজিট করতেছে, এই ধরনের সিচুয়েশন, কারণ এই যে ভ্যালুটা আছে এটা কিন্তু ডাইনামিক্যালি চেঞ্জ হয়। ঠিক সেরকম আপনি যদি ফেসবুকে যদি আপনি মার্কেটিং করে থাকেন, মানে ফেসবুকের মাধ্যমে যদি আপনার কোনো বিজনেস থাকে, আপনি কোনো প্রোডাক্ট সেল করে থাকেন, তাহলে ধরেন আপনি একটা পেজের মাধ্যমে নর্মালি লোকজন করে, যদিও অনেকে গ্রুপের মাধ্যমে করতে পারে। তো এই পেজগুলোর ক্ষেত্রে যেটা হয় বা ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে, তখন হচ্ছে ঘন ঘন দেখবেন যে মানুষজন আপনার নতুন আপলোড ভিডিও দেখতেছে, অথবা হচ্ছে আপনার ঘন ঘন আপনার মানে আপনার চ্যানেলটাতে তারা আসতেছে। তো এই যে এটার ভ্যালুটা, এটা কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু ফিক্স না, এবং এই চেঞ্জিং ড্রামাটিক্যালি বা ডাইনামিক্যালি, তখন সেক্ষেত্রে আমরা নর্মালি এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে ইউজ করে থাকি। তারপর হচ্ছে লজিস্টিক ডিস্ট্রিবিউশন। তো লজিস্টিক ডিস্ট্রিবিউশন এটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের ভিতরে, হোয়েন উই ট্রাইং টু ডিটারমাইন হাউ কন্টিনিউয়াস ভ্যারিয়েবল ইনপুটস ক্যান এফেক্ট দি প্রবাবিলিটি অফ এ বাইনারি আউটকাম। কিভাবে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের যে ইনপুটগুলো আছে, ভ্যারিয়েবল যে ইনপুট মানে যে ইনপুটটা আছে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, সেগুলোর ইনপুট ভ্যারিয়েবল, মানে এগুলো চেঞ্জ হতে পারে। বাট এই ধরনের চেঞ্জিং যে ইনপুটগুলো বা ভ্যারিয়েবল যে ইনপুটগুলো আছে, এটা কিভাবে একটা বাইনারি আউটকামের প্রবাবিলিটিকে চেঞ্জ করতে পারে, এটাই মূলত আমরা লজিস্টিক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে দেখার চেষ্টা করে থাকি। যেমন আমরা এটা ইউজ করতে পারি often used in sports to anticipate how a player's team's performance on can determine the outcome of the match। সেটা হচ্ছে ধরেন আপনি কোন ফুটবল খেলা দেখতেছেন, আর্জেন্টিনা বা ব্রাজিলের কোন দেশের খেলা দেখতেছেন, তা আপনি ধারণা করলেন যে হ্যাঁ ঠিক আছে, তাহলে এই ম্যাচে যদি অমুক খেলোয়াড় ভালো খেলে তাহলে তাদের পারফরমেন্স কেমন হতে পারে, বা এই টিম যদি ভালো খেলে তাদের পারফরমেন্স কেমন হতে পারে। তো এই ধরনের অ্যান্টিসিপেশনের জন্য আমরা নর্মালি কন্টিনিউয়াস লজিস্টিক ডিস্ট্রিবিউশন বা শুধু লজিস্টিক ডিস্ট্রিবিউশন ইউজ করে থাকি। আচ্ছা, ডিস্ট্রিবিউশন গুলো এই যে এতটুকু পর্যন্ত, আশা করি ডিস্ট্রিবিউশনের ভ্যালু আপনাদের ক্লিয়ার হয়েছে। এবার আরেকটা জিনিস নিয়ে আমি আলোচনা করব, যেহেতু আমাদের আলোচনা এটা ডিস্ট্রিবিউশনের আলোচনা শেষ। যদিও এটা নিয়ে আসলে অনেক আরো গভীরে আলোচনা করা যায়, বাট এত তো আসলে ডিটেলস আমাদের লাগে না, যতটুকু দরকার এতটুকু
আচ্ছা, এরপরের আলোচনার অংশটুকু আসলে আমি আমার নিজের থেকে হচ্ছে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে ডিপ লার্নিং এর ক্ষেত্রে তাহলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন গুলো আমাদের কেন জানা লাগবে। দেখেন, নর্মালি ডিপ লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যখন আপনি কাজ করবেন, তখন আপনাকে ডেটা দেওয়া থাকবে। তো এই ডেটাগুলো স্ট্রাকচার ডেটা হতে পারে, আনস্ট্রাকচার ডেটা হতে পারে, বাট ডিপ লার্নিং এর ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা আনস্ট্রাকচার ডেটা নিয়ে কাজ করে থাকি। তাহলে আনস্ট্রাকচার ডেটা কোনগুলো সেগুলো তো জানেন, এই যে সাউন্ড আছে, আপনার ইমেজ আছে, ভিডিও আছে, এই ধরনের ডেটাগুলো হচ্ছে আমাদের আনস্ট্রাকচার ডেটা। তো আনস্ট্রাকচার ডেটার ক্ষেত্রে আমরা নর্মালি এ ধরনের হচ্ছে কাজগুলো করে থাকি। সেটা হচ্ছে যে আনএক্সপেক্টেড ডেটা দেওয়ার পরবর্তীতে আমাদের কাজটা থাকে, সেটা হচ্ছে এই যে ডেটা রিলেটেড যে ইভেন্টগুলো আছে বা যে ইনপুট ভ্যারিয়েবল বা ফিচারগুলো আছে, সেই ফিচারগুলো আমরা প্রথমে এক্সট্রাক্ট করার চেষ্টা করি। তার পরবর্তীতে আমরা দেখি এক্সট্রাক্ট করার পরে এখানে যে ধরনের মডেল দাঁড় করাবো, সে মডেল দাঁড় করানোর ক্ষেত্রে এই ফিচারগুলোর কার কিরকম ডিস্ট্রিবিউশন আছে সেটা আমরা দেখার চিন্তা করি। তারপর ডিস্ট্রিবিউশনের উপর বেস করে আমরা কাজ করি। তো এক্ষেত্রে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি আপনাদেরকে দিতে পারি। সেটা হচ্ছে আমরা ক্যান্সার ডেটা সেট নিয়ে কাজ করেছিলাম। তো ক্যান্সার ডেটা সেট বলতে এমন না যে ল্যাবরেটরিতে গিয়ে ক্যান্সারের ডেটা নিয়ে আমরা কাজ করেছি, তা না। সেটা হচ্ছে যে ল্যাবরেটরি থেকে বায়োটেকনোলজিস্ট তারা কাজ করেছেন ক্যান্সার সেল নিয়ে, মানে যেটাকে বলা হয় ম্যালিগন্যান্ট সেল, ম্যালিগন্যান্ট সেল। তো ওই সেলগুলো তারা ছবি নিয়েছেন, অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখার পরে তারা সেগুলো ছবি নিয়েছেন। তো ছবি নেওয়ার পরে আমাদের কাজটা ছিল যে নর্মাল যে হিউম্যান সেল বা মানুষের যে সাধারণ কোষ আছে শরীরে, সেটার সাথে এই যে ম্যালিগন্যান্ট সেল বা ক্যান্সার আক্রান্ত যে সেলগুলো আছে, এটার কম্পারিজন করে দেখা যে যে ক্যান্সার যখন ধীরে ধীরে অগ্রসর হয়, তখন সাধারণ সেলগুলো আসলে কেমন পরিবর্তন হয়, এই পরিবর্তনের চেঞ্জটা দেখা, এবং দেখার পরে একটা মডেল দাঁড় করা যেটার মাধ্যমে আমরা আর্লি স্টেজে বলতে পারবো যে কি ধরনের তার ক্যান্সার হচ্ছে, আক্রান্ত হচ্ছে যাচ্ছে, এবং সেটার পসিবল আউটকাম কি হতে পারে। তো এটার জন্য আমাদেরকে প্রায় 5,000 ইমেজ দেওয়া হয়েছিল। মানে এগুলো ক্যান্সারের নানা ধরনের পেশেন্ট রিলেটেড ডাটা। জাপানি আহ, লোকজন, ম্যাক্সিমাম জাপানের লোকজন, কারণ জাপানে মানুষজন আমাদের দেশের যেমন কমন রোগ কি, আমাদের দেশের কমন রোগ হচ্ছে ধরেন ডায়াবেটিস, তারপর হচ্ছে হার্টের প্রবলেম। তো ম্যাক্সিমাম লোকজন দেখবেন যে ডায়াবেটিস, হার্টের প্রবলেম, অথবা নিউরোলজিক্যাল যেটা প্রবলেম আমরা যেটাকে স্ট্রোক বলে থাকি, হ্যাঁ, বা হার্টের যেটা প্রবলেম এবং কার্ডিয়াক অ্যারেস্ট, এই কারণে আমাদের দেশের মানুষ মারা যায় বেশি। বাট জাপানে ম্যাক্সিমাম মানুষ মারা যায় মূলত, তারা বেশি দিন বাঁচে, বাট ওরা মারা যায় মূলত হচ্ছে ক্যান্সারের কারণে। ওদের ওখানে ক্যান্সার হচ্ছে মানে মারা যাওয়ার কারণের মধ্যে সবচাইতে ডিজিজের কারণে ওটা 1 নম্বর হচ্ছে ক্যান্সার। ক্যান্সার, যার কারণে ক্যান্সার নিয়ে আসলে প্রচুর গবেষণা তারা করে। তো ওটা আলোচিত, ওটা যখন আমরা কাজ করেছিলাম তখন এরকম আমাদেরকে প্রত্যেকটা ছবিকে আলাদা আলাদা ভাবে আগে বিশ্লেষণ করতে হয়েছে। বিশ্লেষণ করার পরে আমাদের দেখতে হয়েছে এদের যে প্রবাবিলিটিটা আছে যে একটা সুস্থ সেল থেকে এই যে সেটা ক্যান্সার সেলে কনভার্ট হচ্ছে, সেটার চেঞ্জ রেটটা কেমন, সেটার প্রবাবিলিটিটা কেমন, এখানে কি ধরনের ইভেন্ট ঘটতেছে। হ্যাঁ, এ ধরনের সবগুলো জিনিস আমাদের প্রত্যেকটা ইমেজ আলাদা আলাদাভাবে অ্যানালাইজ করার পরে তারপর আমাদের সামগ্রিক 5,000 যে ইমেজ ছিল, ছবি ছিল সেলের, তারপর সেটা নিয়ে আমাদের আপনার চিন্তা করতে হয়েছে। তো এভাবে চিন্তা করে মূলত কাজগুলো করতে হয়। কারণ অনেকে মনে করে কি, আচ্ছা ঠিক আছে, প্রবাবিলিটি আমাকে ডাটা সায়েন্স বা মেশিন লার্নিং কিংবা এআই অথবা ডিপ লার্নিং এ কাজ করতে হলে ম্যাথ শিখতে হবে, স্ট্যাটিস্টিক্স শিখতে হবে। তো অনেকে মনে করে এটা মানে হচ্ছে যে এখানে আমরা ম্যাথের কাজ করতেছি বা স্ট্যাটিস্টিক্স, তা না। এখানে মূলত হচ্ছে যে এটার যে কনসেপ্ট গুলো আছে সেটা আপনাকে রিয়েল লাইফে এখানে অ্যাপ্লাই করতে হচ্ছে। ঠিক আছে, এই কারণে আমরা নর্মালি এই জিনিসগুলো শিখে থাকি, না হলে তো এই জিনিসগুলো শিখার কোনো দরকারই ছিল না। কেমন না, না পড়লেই চলতো আমাদের। তো এখন এই যে জিনিসগুলো আপনাদের হচ্ছে আমরা যেটা শিখতে, যেমন এটা হতে পারে, দেখেন আপনাকে যদি বললাম যে আপনি একটা ইয়ে অ্যানালাইসিস করেন, মানে ছবি অ্যানালাইসিস করেন, আপনাকে ধরেন 500 ছবি দেওয়া হলো, তো ছবি অ্যানালাইসিস করার পরে এখানে কোন ধরনের ডিপ লার্নিং মডেল আপনি অ্যাপ্লাই করবেন। বাট এই সিদ্ধান্ত নেওয়ার আগে দেখতে হবে ছবিতে যে ইভেন্ট গুলো আছে, যে ধরনের ঘটনাগুলো হচ্ছে, সেটার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কেমন, সেটা নিয়ে আপনাকে একটু চিন্তা করতে হবে। হ্যাঁ, চিন্তা করার পরবর্তীতে তারপরে গিয়ে আপনাকে কাজটা করতে হবে হচ্ছে ইয়ার এই যে ডিপ লার্নিং মডেল বা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল অ্যাপ্লাই করতে হবে। ঠিক এরকম হতে পারে যদি আপনি স্পিচ ডাটা নিয়ে কাজ করেন। সেটা কিরকম, আপনি ধরেন এমন একটা স্পিচ রিকগনিশন, ধরেন কেউ একজন আপনাকে অ্যাপ্রোচ করলো যে হ্যাঁ এরকম আমরা এক ধরনের টুল নিয়ে কাজ করতেছি, যে টুলটা মূলত বাংলা ভাষা থেকে অন্য ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে।
ঠিক আছে, যদি এরকম অনেক ট্রান্সলেশন টুল আছে, ধরেন তারপরও কেউ আপনাকে বললো যে এরকম একটা ট্রান্সলেশন টুল আমরা নিয়ে কাজ করতেছি এবং এটা আমাদের ধরেন দেশি কোনো কোম্পানি, তো তখন সেক্ষেত্রে আপনি কি করবেন? তখন প্রথমে আপনাকে দেখতে হবে যে তারা যে ধরনের ট্রান্সলেশন গুলো করতেছে, এই এই ধরনের ট্রান্সলেশন আর ইভেন্টের প্রবাবিলিটিটা কেমন। কারণ প্রত্যেকবার ট্রান্সলেশন হয়তো এক একবার এক এক ধরনের ট্রান্সলেশন আসবে, মানে কোনো সময় হয়তো একটা সেন্টেন্স হতে পারে, একটা শব্দ হতে পারে, পুরো সেন্টেন্স হতে পারে, 5-6টা সেন্টেন্স হতে পারে, অথবা একটা পুরো প্যারাগ্রাফ হতে পারে, বা এর চাইতে বেশি একটা বই পর্যন্ত কিন্তু হতে পারে। মানে প্রবাবিলিটি অনেক রকম হতে পারে। তো কোন কোন সিচুয়েশনের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কেমন, সেটার উপর বেস করে কিন্তু আপনাকে মডেলটা হচ্ছে দাঁড় করাতে হবে। এই শুধু একটা কারণেই আমরা প্রবাবিলিটির যে কনসেপ্ট গুলো আছে এবং প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের যে কনসেপ্ট গুলো আছে, এটা শুধু এ মাত্রই আমরা পড়াশোনা করে থাকি ডাটা সায়েন্স, এই ডিপ লার্নিং এর ক্ষেত্রে কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্ষেত্রে। আবার যারা ডাটা সায়েন্স নিয়ে কাজ করে তাদেরও কিন্তু এটা নিয়ে একটু হালকা পাতলা পড়াশোনা হচ্ছে লাগে, তবে ম্যাক্সিমাম পড়াটা লাগে হচ্ছে মূলত এই ক্ষেত্রে যারা ডিপ লার্নিং বা এআই নিয়ে কাজ করেন, তাদের আসলে এই বিষয়ে ধারণাটা সবচেয়ে বেশি লাগে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল হতে হতে পারে এরকম যে এটা আমরা খুব ইন্টারেস্টিং একটা কাজ কাজ করেছিলাম, সেটা হচ্ছে যে আহ ধরেন মানুষজন হেঁটে যাচ্ছে, ঠিক আছে? তো আমরা নর্মালি কারো মুখ দেখে, ফেসিয়াল এক্সপ্রেশন দেখে সে মানুষটা আসলে কি বলতে চায় বা তার মুড কেমন, এটা আমরা মানে একটা অনুমান করার চেষ্টা করি না? তো এই ধরনের কিন্তু ডিপ লার্নিং মডেল আছে, যে ধরেন হচ্ছে রিয়েল টাইম সিসি ক্যামেরাতে রেকর্ড হচ্ছে বা ক্যামেরাতে রেকর্ড করা হচ্ছে, তো ছবি দেখে সে মানুষটার আনুমানিক বয়স কত হতে পারে। এটা জাপানের আইটি উইকে আমরা গত বছর আমরা গিয়েছিলাম, আইটি উইকে 2023-এ। তো আইটি উইকে হচ্ছে জাপানের যত বড় কোম্পানিগুলো আছে, জাপান কি এটা ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি, প্রায় সেখানে আপনার 500+ কোম্পানি তারা হচ্ছে জয়েন করে, বাংলাদেশ থেকে অনেকে যায়, অনেকে জয়েন করে, এবং ওয়ার্ল্ড ওয়াইড সব দেশ থেকে আসে। তো জাপান আইটি উইকেটে বলা হয় থাকে, মোট সব মিলে সেখানে প্রায় 5,000-এর মতো কোম্পানি থাকে। তো ওরা তাদের হচ্ছে লেটেস্ট যে ডিপ লার্নিং এবং এআই বেসড ইনোভেশন গুলো আছে, সেই জিনিসগুলো নিয়ে কাজ করে। তো সেখানে দুইটা ইন্টারেস্টিং জিনিস আমি দেখেছিলাম ডিপ লার্নিং সিস্টেম ইউজ করে তারা এটা ডেভেলপ করছে। প্রথমটা ছিল যে আম, সেটা হচ্ছে যে সিসি ক্যামেরাতে মানুষজন যাচ্ছে, মানুষজন যাওয়ার সাথে সাথে তার আনুমানিক বয়স কত, তার জেন্ডার কি এবং তার কি ধরনের মুড আছে, সেটা সিসি ক্যামেরা ক্যাপচার করতে পারতেছে এবং স্ক্রিনে সে এটা দেখাচ্ছে। তো হ্যাঁ, এটার অ্যাকুরেসি রেটটা যখন আমি জিজ্ঞেস করলাম, কারণ এটার সময় খেয়াল রাখবেন, আপনি শুধু মডেল দাঁড় করিয়ে ফেলেন, আপনার কাজ শেষ হয়ে গেল তা কিন্তু না। কারণ যে কোনো মডেল দাঁড় করানোর পরবর্তীতে সে মডেলের অনেক রকম কিন্তু সমস্যা থাকে, বিশেষ করে অ্যাকুরেসির প্রবলেম। মানে আপনার মডেলটা রিয়েল লাইফের সিচুয়েশনটাকে কতটা অ্যাকুরেট ভাবে সে এক্সপ্লেন করতে পারতেছে, এই জিনিসটা মূলত দেখা হয় সবচাইতে বেশি। তো অ্যাকুরেসির ক্ষেত্রে নর্মালি আমরা যেটা দেখি যে না, মোর দ্যান 90% যদি হয়, নর্মালি সেই ধরনের প্রোডাক্ট গুলো হচ্ছে কোম্পানি মানে মার্কেটে ছাড়া তারা কাজ শুরু শুরু করে। কিন্তু যদি লেস দ্যান 90% প্রবাবিলিটি হয়, তাহলে সেখান থেকে কিন্তু আর তারা এটাকে মার্কেটে ছাড়তে চায় না। কারণ অনেক ক্ষেত্রে এই মানে অ্যাকুরেসির কারণেও দেখা যায় যে প্রোডাক্টের মার্কেটে অনেক সময় লস পোহাতে হয়, ওই কাজটা নর্মালি করতে চান। আর এসব কাজগুলো যে কোম্পানিগুলো করে থাকে তারা নর্মালি খুবই স্মল সাইজ কোম্পানি, বা আমি থেকে বলতে পারি এরা নর্মালি হচ্ছে স্টার্ট। এরপর কোরিয়ান একটা স্টার্টআপ দেখলাম, সাউথ কোরিয়ান। সেটা হচ্ছে তারা আপনার ভয়েস শুনে তারা বলে দিতে পারবে যে আপনি আসলে কি ধরনের মিনিং আপনি দেওয়ার মানে চিন্তা করছেন। মানে আপনার ভয়েস শুনে আপনার কি ধরনের মোটিভ, সেটা হচ্ছে তারা হচ্ছে ইয়া করতে পারবে, মানে অ্যানালাইজ করতে পারে ভয়েস অ্যানালাইজার দিয়ে। তো সেক্ষেত্রেও তারা ডিপ লার্নিং এর যে নিউরাল নেটওয়ার্ক মডেল ছিল, সেটার মাধ্যমে তারা এটা করেছে। তো এটার জন্য যে কাজটা করতে হয়, সেটা হচ্ছে আপনাকে একটা অ্যাপ ডাউনলোড করতে হয়। অ্যাপ ডাউনলোড করে সে অ্যাপে দিয়ে যখন আপনি কথা বলবেন, তখন সে অ্যাপটা অন রাখতে হয়। অন রাখলে অ্যাপ অটোমেটিক হচ্ছে যে কনভারসেশনটা আছে, পুরো কনভারসেশনটাকে সে অ্যানালাইজ করে। অ্যানালাইজ করার পরে সে একটা রিপোর্ট সে প্রডিউস করে থাকে। তো এ ধরনের সিচুয়েশন গুলোর ক্ষেত্রে দেখেন, আপনি যখন কারোর সাথে কথা বলবেন, সেটা অনেক রকম ল্যাঙ্গুয়েজ হতে পারে, অনেক রকম সিচুয়েশনও হতে পারে, বাট আপনি আগে থেকে জানেন না যে কোন ধরনের সিচুয়েশন হবে। তো সম্ভাব্য যত রকম সিচুয়েশন গুলো আছে মোটামুটি সবগুলোকে অ্যানালাইজ করার পরে, তাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেখার পরে কিন্তু এরকম সিস্টেম তৈরি করা হয়। এভাবে মূলত কাজগুলো আসলে হচ্ছে রিয়েল লাইফে হচ্ছে করে আর কি। কারণ আমি যেটা মানে আপনাদেরকে এই জিনিসগুলো ব্যাখ্যা করার মূল কারণ, দেখেন এই জিনিসগুলো কিন্তু বইতেও নাই।
ব্যাখ্যা করার মূল কারণ একটাই, যে যেন আপনারা রিয়েল লাইফে যখন কাজ করবেন তখন এটাকে কানেক্ট করতে পারেন যে এটা কিভাবে কাজ করতেছে। কারণ আলটিমেটলি থিওরি পড়লাম, এরপর সেটাকে কি কি আমি কিভাবে রিয়েল লাইফের সাথে কানেক্ট করব, যদি সেটাই না জানলাম তাহলে কিন্তু আর কোনো লাভ নেই। ঠিক আছে? তো এই জিনিসগুলো আসলে জানাটা দরকার, বাট আনফরচুনেটলি ওয়ার্ল্ডের কোনো বইতে এই জিনিসগুলো লেখা নেই। প্র্যাকটিক্যাল কাজ করতে করতে আসলে শিখতে হয় আর কি। তো যেহেতু হালকা পাতলা কিছু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে আমার, তাই সেগুলো শেয়ার করা। যাই হোক, অনেক কথা বললাম। আপনাদের কারো কি কোনো কোশ্চেন আছে? শরীফ ভাই, আপনার কোনো কোশ্চেন আছে কি? আজকে তো আরব ভাই আমাদের, আপনি আসলেন না, কি জানি কি হলো। আসলে সমস্যা তো দেশে, মানে খুবই একটা অবস্থা অনেকের। যাই হোক, সবাই ভালো থাকুক এবং নিরাপদে থাকুক, এটাই হচ্ছে কথা। শরীফ ভাই, কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আপনি এমনিরা বলতে চাইলে চ্যাট বক্সে বলতে পারেন, যদি কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন, না থাকলে আমরা মানে হয় আজকের মতো এখানে লেকচার শেষ করতেছি। নেক্সট ক্লাসে হচ্ছে কথা বলবো। শরীফ ভাই কি আছেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমার মনে হয় যে শরীফ ভাই হয়তো ব্যস্ত। যাই হোক, ঠিক আছে, তাহলে নেক্সট আপনাদের যে ক্লাস আছে শিডিউল আমি আপনাদেরকে মেইল করে দিব, জুমের লিংক। নেক্সট ক্লাসে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আহ নিরাপদে থাকবেন। কেমন? ঠিক আছে তাহলে। বাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই।